শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে জিতলে তিনি মুখ্যমন্ত্রী পদের সব থেকে বড় দাবিদার, এবং দলের অভ্যন্তরেও তার নেতৃত্বকে তখন মেনে নিতে অনেকে বাধ্য হবেন। অনেক তৃণমূলের রথী মহরথী হেরে যাবেন, তাহলে সজলের তখন জেতা কোনো সমস্যাই হবে না। অনেক তৃণমূলের রথী মহারথী মানে মানে ওই হাওয়া এই হাওয়া উঠলে অনেকে নেবে, কলকাতা তো 11-0 হয়ে যেতে পারে, সবকটা বিজেপি পেয়ে গেল, বা 10-1 হয়ে গেল। 21 আর 24-এ তো এসআইআর হয়নি, তখন তো ভুয়ো ভোটাররা ভোট দিয়েছে, কমিশন তো এরকম ভাবে নির্বাচন করায়নি। তাহলে 21-এর এক্সিট পোল আর 24-এর এক্সিট পোলের না মেলার সঙ্গে 26-এ মেলা বা না মেলার কোনো সম্পর্ক নেই। বিজেপি 48% ভোট পেল, তৃণমূল 38% ভোট পেল, যেটা টুডেস চাণক্য বলছে, তাহলে বিজেপি 200 পেরিয়ে যাবে। কুণাল বাবু নিজেও জানেন যে বিজেপি খুব খারাপ ফল করলেও 135-এর নিচে নামবে না। ওই যে শুভেন্দু বলেন না, ঠেলায় পড়লে বেলায় গাছে ওঠে, আসলে ভবানীপুর কেন্দ্রে দিদিমণি প্রবল চাপের মুখে, এবং শুভেন্দু যেভাবে হিসেব করে বলছেন যে দিদিমণির পরাজয় সময়ের অপেক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে মনস্তাত্ত্বিক চাপ তিনি তৈরি করেছেন, তার বহিঃপ্রকাশ হলো দিদিমণির চোখে মুখে রাত্রি জাগরণের ক্লান্তি স্পষ্ট, এবং সকাল 7:30টার মধ্যে তিনি তার নিজের কেন্দ্রে বেরিয়ে পড়েছেন ঘুরতে। এটা কখনো তো উনি করেন না। সরকার গঠন করার জায়গায় তৃণমূল থাকবে না। এখন তৃণমূল 100-র নিচে নেমে যাবে নাকি 110 পাবে, সেটা জানার জন্য তো 4 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে। যদি তৃণমূল এড়ে যায় তো হারার একটা অজুহাত খাড়া করতে হবে। খাড়া করার চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। এই তো অনেকে সেটাই বলছে যে আমাদের হারিয়ে দিল, ইভিএম এ কারচুপি করলো, গণনা কেন্দ্রে জোট চুরি করেছে, কিছু তো একটা বলতে হবে যদি হেরে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি কিছু মন্তব্যই করতে চাই না, কারণ ওকে আমি রাজনীতিবিদ বলেই মনে করি না। তর্জনী উঁচিয়ে চ্যালেঞ্জ তিনি করতে পারেন, ওই পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকলে অনেক ছেনমস্তানও আঙুল তুলে চ্যালেঞ্জ করতে পারেন। খুব একটা গুরুত্ব কেউ ওকে দেন বলে তো আমার মনে হয় না। 8টার মধ্যে 7টা এক্সিট পোলই বলছে যে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা 16 আনার উপর 18 আনা। এখন বিজেপি 160টা পাবে, নাকি 190 পাবে, নাকি 200 ক্রস করবে, তৃণমূল 110-20-তে আটকে থাকবে, নাকি 80-85-র ঘরে দাঁড়াবে। এক্সিট পোলের অনেকেই রিপোর্ট গুলো নিয়ে সন্দিহান, কারণ কেন তারা বুঝতে পারছে না সত্যি কি এটা হবে, এটা কি মিলবে, কি হবে ভবানীপুর, কি হবে বরানগর, কি হবে হেভি ওয়েট কেন্দ্রগুলো, কি হবে ভবানীপুরই বা কি হতে চলেছে পাখির চোখ। কারণ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে এইভাবে স্ট্রং রুমে ছোটাছুটি করতে দেখা যায়নি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার, কথা বলবো স্যারের সাথে। স্যার, কি হবে? কি হবে সেটা তো জানা যাবে 4ঠা মে। তবে 29 এপ্রিল সকালবেলায় রাজ্যের মানুষ যে ছবিটা দেখেছেন, যে দিদিমণির চোখে মুখে রাত্রি জাগরণের ক্লান্তি স্পষ্ট, এবং সকাল 7:30টার মধ্যে তিনি তার নিজের কেন্দ্রে বেরিয়ে পড়েছেন ঘুরতে, এটা কখনো তো উনি করেন না। উনি একদম বেলার দিকে গিয়ে নিজের ভোটটা দেন, মিত্র ইনস্টিটিউশনে সারাদিন বাড়িতেই থাকেন। ওই যে শুভেন্দু বলেন না, ঠেলায় পড়লে বেলায় গাছে ওঠে, আসলে ভবানীপুর কেন্দ্রে দিদিমণি প্রবল চাপের মুখে, এবং শুভেন্দু যেভাবে হিসেব করে বলছেন যে দিদিমণির পরাজয় সময়ের অপেক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে মনস্তাত্ত্বিক চাপ তিনি তৈরি করেছেন, তার বহিঃপ্রকাশ হলো 29 এপ্রিল ভোটের দিন সকালে, মানে 7 সকালে নিজের কেন্দ্র পরিদর্শনে বেরোনো, এবং বলা যে সারা রাত তিনি না ঘুমিয়ে জেগেছিলেন, এবং তারপরে স্ট্রং রুমে চলে যাওয়া। উম, তার চোখ মুখ থেকে একটা জিনিস মনে হচ্ছে, তিনি যতই দাবি করুন সমাজ মাধ্যমে ভিডিও দিয়ে 226 আসন পাবে 2026-এ, আবার বলেছেন 300 হয়ে যেতে পারে। আমার ধারণা দিদিমণি একদমই কনফিডেন্ট নন। তিনি বুঝতে পারছেন যে এবারে খেলাটা বোধহয় তার হাতের বাইরে চলে গেছে। তার কারণ হচ্ছে মানুষ ভোট দিয়েছে, তৃণমূলের যে ভোট মেশিনারি, সেই ভোট মেশিনারি এবার কার জন্য কাজই করতে পারেনি। সামান্য যেটুকু কাজ হয়তো করেছে সেটা নেগলিজেবল, ওতে ভোটের ফলকে এদিক ওদিক করা যায় না। ভোট মেশিনারি দিদিমণির কাজ করেনি।
তার হয়ে যারা ভোট করান তারা অর্ধেকে ঘরে বসে গেছিলেন, এবং কমিশন যেভাবে পরিষ্কার বলে দিয়েছিল যে বাঁদরামি করলে ফল খারাপ হবে না, তাদের অনেকের মনে ভয় ঢুকে গেছিল। তারা আর সাহস করে ভোটের দিন তারা যা যা কাজ করতে অভ্যস্ত সেই সব কাজগুলো করে উঠতে পারেনি। তাই দিদিমণি যে হিসাবটা বলছেন ওটা ওনার মন গড়া হিসাব। হুম। আমার কাছে যা খবর আছে এবং বিভিন্ন এক্সিট পোল দেখে যা মনে হচ্ছে, সরকার গঠন করার জায়গায় তৃণমূল থাকবে না। এখন তৃণমূল ১০০-র নিচে নেমে যাবে নাকি ১১০ পাবে সেটা জানার জন্য তো ৪ তারিখ অব্দি অপেক্ষা করতে হবে। যে ৮টা এক্সিট পোল হয়েছে তার মধ্যে ৭টাই বিজেপি এগিয়ে আছে বলেছে। কিন্তু এই এক্সিট পোলের রিপোর্ট তৃণমূল কংগ্রেস মানতে রাজি নয়, কারণ কেন ২৪-এও হয়নি, ২১-এও হয়নি। এই এক্সিট পোল, গদি মিডিয়ার এক্সিট পোল, এগুলোকে বিশ্বাস করবেন না? ২১ আর ২৪-এ তো এসআইআর হয়নি, তখন তো ভুয়ো ভোটাররা ভোট দিয়েছে, কমিশন তো এরকম ভাবে নির্বাচন করায়নি। তাহলে ২১-এর এক্সিট পোল আর ২৪-এর এক্সিট পোলের না মেলার সঙ্গে ২৬-এ মেলা বা না মেলার কোনো সম্পর্ক নেই। ২৬-এ এই ৯০% উপরে ভোট পড়েছে, সবাই ভোট দিয়েছেন। যারা এতদিন নানাবিধ কারণে ভোট দিতে পারতেন না তারাও এবার ভোট দিয়েছেন। যারা ভোট দিতে পারতেন না, ভোট দেওয়ার ইচ্ছা ছিল, ভোটের দিন আগের দিন তাদের সব পরিচয়পত্র কেড়ে নেওয়া হতো, তাদের ভোট তো আর শাসকের পক্ষে যাবে না। তো এই সব দেখতে মনে হয় যে দিদিমণি যাই বলুন না কেন, তার পক্ষে কিছু থাকলে উনি বলতেন দেখো ওই এক্সিট পোলটা তো আমাদের কথাই বলেছে, ওটা দেখো। গদি মিডিয়া ফিডিয়া ওসব বাজে কথা। এক্সিট পোল কখনো মেলে কখনো মেলে না, কিন্তু একটা আভাস পাওয়া যায়। ওই ৮টার মধ্যে ৭টা এক্সিট পোলই বলছে যে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা ১৬ আনার উপরে ১৮ আনা। এখন বিজেপি ১৬০টা পাবে নাকি ১৯০ পাবে নাকি ২০০ ক্রস করবে, তৃণমূল ১১০-২০-তে আটকে থাকবে নাকি ৮০-৮৫-র ঘরে দাঁড়াবে, সেইটা জানার জন্য ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে একটা হবে। জিনিস জিজ্ঞাসা করবো, তৃণমূল সরকার এইবারে গঠন হচ্ছে না, এটা আপনি কি নিশ্চিত? এক্সিট পোলের যে পূর্বাভাস, এর থেকে এটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের পক্ষে সরকার গঠন করা মুশকিল। এখন মানুষ কি রায় দিয়েছেন সে তো ইভিএম এ বন্দি আছে। কুণাল ঘোষ তো বলছে ৫০টার নিচে নেমে থাকবে বিজেপি। যাতে কর্মী সমর্থকদের মনোবল শেষ পর্যন্ত চাঙ্গা থাকে এবং কাউন্টিং কেন্দ্রে ওদের কর্মী সমর্থকরা যান, সেই জন্য এগুলো বলতে হয়। কুণাল বাবু নিজেও জানেন যে বিজেপি খুব খারাপ ফল করলেও ১৩৫-এর নিচে নামবে না। তাই এগুলো বলার জন্য বলতে হয়। বলছি স্যার, আর একটা বিষয়, ভবানীপুর কি মোটামুটি কি সাসপেক্ট করছেন, ভবানীপুর কি হতে চলেছে? ভবানীপুরে মমতাদির বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকেই তো স্পষ্ট তিনি প্রচন্ড চাপের মুখে আছেন। মানে টক করে লড়াই, আপনি বলেছিলেন ২৯ তারিখ ভোটটা হয়ে গেছে, কি বুঝলেন তা? ওই যে বললাম, বডি ল্যাঙ্গুয়েজই প্রমাণ করছে মমতাদি কনফিডেন্ট নন ভবানীপুরের ক্ষেত্রে। আর বরানগর সজল ঘোষের যেটা উচিত সচলের, কিন্তু ওখানে সিপিএম এর প্রার্থী কতটা ভোট কাটবে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু এক্সিট পোলে যে হাওয়া, হ্যাঁ, বিশেষ করে টুডেস চাণক্য বলেছে, সেই হাওয়া যদি ওঠে অনেক তৃণমূলের রথী মহরথী হেরে যাবে, তাহলে সজলের তখন যেটা কোনো সমস্যাই হবে না। অনেক তৃণমূলের রথী মহারথী মানে মানে? ওই এই হাওয়া উঠলে অনেকে নেবে, কলকাতা তো ১১-০ হয়ে যেতে পারে, সব কটা বিজেপি পেয়ে গেল বা ১০-১ হয়ে গেল। হ্যাঁ, ওই রকম হাওয়া যদি ওঠে, তারপর উত্তর দক্ষিণও ধরাশায়ী হয়ে যাবে। বলছি তো ওই রকম হাওয়া যদি ওঠে, বিজেপি ৪৮% ভোট পেল, তৃণমূল ৩৮% ভোট পেল, যেটা টুডেস চাণক্য বলছে, তাহলে বিজেপি ২০০ পেরিয়ে যাবে। হ্যাঁ, ২০০ আপনি এটা বিজেপি, ধস নেমে যাবে বলেছিলেন না? ওই তো, মানে ৪৮% ভোট বিজেপি পেলে, তৃণমূল ৩৮% পেলে, তো ১০% ভোটের ফারাক, মানে তৃণমূলের করা অনেক হিসেব নিকেশ উল্টে যাবে। তার মানে তখন বিজেপি ২০০-র ঘরে চলে যাবে, তৃণমূল ৫০-৬০-এর ঘরে নেমে যাবে, ঠিক উল্টো হবে। ভাঙড় কি হবে? ভাঙড়ে আমার কাছে যা ফিডব্যাক আছে, ওখানে নওশাদ সিদ্দিকী জিততে পারেন বলে আমার মনে হয়। কলতাগুলো, এই রাঘব এলেন গাড়িজত, সিংহম এর দেখা গেল। ফলতায় খুব লড়াই হবে এখন। জাহাঙ্গীর
জিতলে পরেও খুব অল্প মার্জিনে জিতবেন। বলছি না, যদি ওই হাওয়াটা ওঠে 48% ভোট বিজেপির ঘরে যায়, তাহলে বিজেপি 210-15 ঘরে চলে যাবে। আর তৃণমূল তখন 60-65-তে নামবে। তখন অনেক তালেবর তাবর তাবর লোকজন, যারা হারতে পারে এটা মানুষ কল্পনাই করতে পারে না, তারা হেরে যাবে। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী যেতেন, উনি মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে জিতলে তিনি মুখ্যমন্ত্রী পদের সব থেকে বড় দাবিদার, এবং দলের অভ্যন্তরেও তার নেতৃত্বকে তখন মেনে নিতে অনেকে বাধ্য হবেন। এটা তো আমার তো তাই মনে হয়। শুভেন্দু যেভাবে পরিশ্রম করেছেন, যেভাবে দিদিমণির একদম ঘরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন জিতবো, এবং দিদিমণির বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ তিনি খুব চাপের মধ্যে আছেন। 4 মে ফলাফল বেরোলে এটাই যদি সত্যি হয়, তখন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নামই তো বিবেচনায় থাকা উচিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। একজন সাধারণ মানুষ হিসাবে অন্তত আমার এটাই মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। যিনি বলেছিলেন 4 তারিখের পর হিসেব হবে, যিনি বলেছিলেন ঘরে ঢুকে মারবো, এই যে কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি কিছু মন্তব্যই করতে চাই না, কারণ ওকে আমি রাজনীতিবিদ বলেই মনে করি না। রাজনীতিবিদদের মধ্যে থাকবে বিনয়, মাটিতে পা রেখে চলা, হার জিতকে খুব সহজভাবে নেওয়া, মানুষের মধ্যে মিশে যাওয়া, যেটা আমার পিসিমণির ছিল অন্তত কিছুদিন আগেও। যে 2500 পুলিশ নিয়ে ঘোরে, হেলিকপ্টারে নেমে লিফটে করে উঠে রাজনীতি করছে, বাংলার মানুষের পালস বোঝা ক্যামাক স্ট্রিটের ঠান্ডা অফিসে বসে সম্ভব নয়। আর আইপ্যাক নামক একটি বেসরকারি সংস্থার হাতে যাবতীয় রাজনৈতিক কর্মসূচি আউটসোর্স করে দিলে বাংলার মানুষের হৃদয় বোঝা সম্ভব নয়। আমার ধারণা অভিষেক বাংলার মানুষের হৃদয় বুঝতেও পারেনও না, বোঝবার চেষ্টাও করে না। তর্জনী উঁচিয়ে চ্যালেঞ্জ তিনি করতে পারেন, ওই পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকলে অনেক ছেনমস্তানও আঙুল তুলে চ্যালেঞ্জ করতে পারেন। খুব একটা গুরুত্ব কেউ ওকে দেন বলে তো আমার মনে হয় না। ঠিক আছে, 38 বছরের যুবা, তার যদি কৈশোর এখনো না কেটে থাকে, তার যদি মনে হয় এভাবে চ্যালেঞ্জ ছুড়লে বেশ লোকে বিষয়টা খুব ভালোভাবে দেখছে, লোকে হাসাহাসি করে। আর তৃণমূল কংগ্রেস তো আর একটা রাজনৈতিক দল নয়, এটা একটা প্রপ্রাইটারশিপ কোম্পানি। তা ওই কোম্পানিতে বিভিন্ন স্তরের ভৃত্য বা কর্মচারী আছেন। তা ভৃত্য বা কর্মচারীরা স্বভাবতই চাকরি হারানোর ভয়ে সোজা কথাটা বলতে পারেন না। স্ট্রং রুমের যে নাটকটা দেখছেন, স্ট্রং রুমের বাইরে থাকা, মুখ্যমন্ত্রী 4 ঘন্টা থাকলেন, শশী পাজা, কুণাল ঘোষরা একাধিক নাটক শুরু করলেন, কিভাবে দেখছেন? যদি তৃণমূল এড়ে যায় তো হারার একটা অজুহাত খাড়া করতে হবে। খাড়া করার চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। এই তো অনেকে সেটাই বলছে যে আমাদের হারিয়ে দিল, ইভিএম এ কারচুপি করলো, গণনা কেন্দ্রে জোট চুরি করেছে, কিছু তো একটা বলতে হবে যদি হেরে যায়। তো এইগুলো হয়তো তারই একটা কি বলবো আর কি, এ তৈরি করে রাখা হচ্ছে, ক্ষেত্র তৈরি করে রাখা হচ্ছে। আপনি তো দীর্ঘদিন কভার করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো হেভিওয়েট নেতৃত্বকে। আমি শুধু একটাই জিনিস জিজ্ঞাসা করবো, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পথে নেমে এখন সাংবাদিক সম্মেলনগুলো করছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু অন্যরকম মনে হচ্ছে না, যে আবার বিরোধী নেত্রীর ভূমিকায় উনি নেমে গেছেন আগেই? না না, উনি সাংবাদিক সম্মেলন মাঝে মধ্যেই করেন, ওগুলো তো করেনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যেটা মনে হচ্ছে তিনি নিজে ভীষণ রকম বিভ্রান্ত। মুখে তিনি যাই দাবি করুন না কেন, তিনি নিজেও বুঝতে পারছেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই, পুলিশ কথা শুনছে না, সবকিছুই হাতের বাইরে আস্তে আস্তে চলে যাচ্ছে। সেই জন্য ভোটের দিন তিনি সকালে বললেন এখনো তো আমি মুখ্যমন্ত্রী আছি, আমার চেয়ার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে তার পাড়ার সামনে পুলিশ বলছে চেয়ার ছেড়ে চলে যান, এই ছবি বিগত 15 বছরে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তো শান্ত থাকা সম্ভব নয়। তিনি বুঝতে পারছেন যে পুলিশ পর্যন্ত পুলিশের ভূমিকা পালন করছে অবশেষে, যেটা 15 বছর তিনি পুলিশকে করতে দেননি। তাই তিনি স্বাভাবিকভাবেই যে বিচলিত হবেন, এর মধ্যে তো কোনো নেই, নতুন কথা। কেন্দ্রীয় অফিসারদেরকে দিয়ে গণনা হবে, তাতে ওনারা আপত্তি করে ওনার হাইকোর্টে। সব ওনার সব বিষয়ে আপত্তি,
হ্যাঁ, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সেন্ট্রাল পোস্ট সব বিষয় নিয়ে ওনার আপত্তি। তো ওনার আপত্তি করতেই পারেন, আপত্তি করার। বাকিটা তো কমিশন জবাব দিয়ে দিয়েছে। একদম 4 তারিখে কি হবে আমাদের সেই দিকেই দেখার। 4 তারিখে আপনি আশা করছেন পরিবর্তন, প্রত্যাবর্তন? এই যে ভোট হয়েছে, আমার ধারণা এটা পরিবর্তনের পক্ষে ভোট। এরপর যা ঠিক করবে মানুষ, আমি ভুল হতে পারি, ঠিক হতে পারি।